দরজার কলিং বেল বেজে উঠল। সকালের খবরের কাগজটা মন দিয়ে চোখ বোলাচ্ছিল প্রবীর। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ পেয়ে কাগজটা টেবিলের উপর রেখে উঠে গিয়ে দরজা খুলল। আরে সুশান্ত, কতদিন পর! আয় আয়, ভেতরে আয়। প্রবীর হাসি মুখে তাকে ঘরে আমন্ত্রণ জানালো। সুশান্তকে সোফাতে বসতে বলে সে বলল, হঠাৎ এতদিন পর আমার কথা মনে পড়লো? বিশেষ কোনো কাজে নাকি? কাজ ছাড়া তো তোর খুব একটা পাত্তাও পাওয়া যায় না। দেখ, আসতে না আসতেই তোকে প্রশ্ন করতে শুরু করে দিয়েছি। কতদিন পর তুই এলি আমার বাড়িতে, কিছু খাওয়ার কথা না বলেই। আরে দূর, আচ্ছা কি খাবি বল? খাওয়ার কথা ছাড়, আমি এখন কিছু খাবো না। উদাস ভাবে কথাটা বলল। প্রবীর খেয়াল করল সুশান্তর মুখটা কিরকম শুকনো দেখাচ্ছে, যেন রাজ্যের চিন্তা ভাবনা ওর। ওর সারা মুখে একটা বিষণ্ণতার অভিব্যক্তি স্পষ্ট। প্রবীর আর জোর করল না খাওয়ার জন্য, তবে ওর মনটা একটু ফ্রেশ করার জন্য ওকে কফির অফার করল। সুশান্ত হ্যাঁ বা না কিছু বলল না, চুপ করে রইল। প্রবীর তার মনোভাব ঠিক বুঝে নিল। সে কিচেনে গেল দুজনের জন্য কফি বানাতে। কাজের লোক নেই, সে দেশের বাড়ি গেছে, আসবে কাল। তাই প্রবীরকেই এই দায়িত্বটা পালন করতে হচ্ছে। অবশ্য এতে তার প্রবলেম নেই, অভ্যেস আছে। প্রবীর ফটাফট গরম গরম কফি দুটো মগে ঢেলে চলে এলো বসার ঘরে। সুশান্ত তখন চুপচাপ বসে ঘরের চার দেওয়ালের এদিক ওদিক তাকাচ্ছিল। প্রবীর একটা কফির মগ তার দিকে বাড়িয়ে দিয়ে নিজে একটা নিয়ে বসে পড়ল। কফির মগে এক চুমুক দিয়ে সুশান্ত বলল, তা হ্যাঁ রে, বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না, ওরা কোথায়? স্ত্রী বাপের বাড়ি গেছে, ওর দিদির ছেলেটার শরীর খারাপ সেই জন্য। আর ছেলে কলেজে। বাড়িতে আমি এখন একা। ও, তুই তো জানিস, পেশায় আমি একজন সাইকোলজিস্ট। মানুষের মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়ে পড়াশোনা করতে আমার বরাবরই ভালো লাগতো। আমার খুব আগ্রহ ছিল এই বিষয়ের প্রতি। ভবিষ্যতে তাই ভেবেছিলাম সাইকোলজি নিয়ে কাজ করব। করলামও তাই। কলেজ থেকে স্নাতকোত্তর করার পর চলে গেলাম কলকাতার মেডিকেল কলেজে। সেখানে 3 বছর সাইকোলজি নিয়ে প্রচুর পড়াশোনা করলাম, অনেক বইপত্র ঘাঁটলাম, খুব খাটলাম। তুই তো তখন ভালো রকম কলেজ পাশ করে চাকরি খুঁজতে ব্যস্ত। তারপর প্রবীর সাহা থেকে সাইকোলজি স্পেশালিস্ট ডক্টর প্রবীর সাহা হয়ে গেলাম। দীর্ঘ 20 বছর ধরে এই গড়িয়ার হসপিটালে কর্মরত আছি। এতটা বলে আরেকবার কফি মুখে চুমুক দিয়ে প্রবীর বলল, তাই তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো মানসিক অবসাদে ভুগছিস। আমাকে সমস্ত কিছু খুলে বল, যদি তোর কোনো সাহায্য করতে পারি। তোকে কোনো সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগবে। সুশান্ত কফির মগটা সেন্টার টেবিলের ওপর রেখে চিন্তিত স্বরে বলল, সেই জন্য তো তোর কাছে এসেছি। তবে সমস্যাটা আমার না, শার্লির। কিছুদিন ধরে ভাবছি শার্লিকে একটা ভালো সাইকোলজিস্ট দেখাবো। ভাবতেই তোর কথা মাথায় এলো। তোর তো এখানে বেশ নাম ডাক হয়েছে একজন সাইকোলজিস্ট হিসেবে। অনেকের মুখেই শুনছি তোর কাছে এলে পেশেন্টরা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরছে, তার মানসিক অবসাদ থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাচ্ছে। এবং তুই আমার প্রিয় বন্ধু বলে আরও সুবিধা হবে। মানে যখন তখন কোনো সমস্যা হলে তোকে ফোন করে জানাতে পারবো। তাই ভাবলাম। কফি খেতে খেতে সুশান্তর চোখে চোখ রেখে মন দিয়ে ওর কথাগুলো শুনছিল প্রবীর। এবার সে অল্প উদ্বিগ্ন হয়ে বলল, ওর আবার কি হলো? কোনো মানসিক সমস্যা? হ্যাঁ, বড় কঠিন সে সমস্যা। প্রবীর দেখল কথাটা বলার সময় সুশান্তর চোখটা মৃদু ভিজে এলো। 5টা বছর কেটে গেছে, তোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। তুইও কখনো ফোন টোন করিস না, আর আমারও কাজের চাপে কখনো খোঁজ খবর নেওয়া হয় না। কত কিছু বদলে গেছে, আমাদের বয়স হয়েছে, ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে। যাই হোক, তুই আমাকে পুরোটা খুলে বল তো, কি করে হলো ওর এমন অবস্থা? একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর কফির মগে চুমুক দিয়ে গম্ভীরভাবে বলতে শুরু করল। প্রবীর মন দিয়ে শুনতে লাগলো ওর কথা। প্রায় 1 মাস আগে
আমরা বেশ ভালোই ছিলাম। তখনও বুঝতে পারিনি আগামী দিনগুলো আমাদের জীবনে এত বড় ঝড় বয়ে নিয়ে আসতে চলেছে, যার অধিক প্রভাব ফেলেছিল আমার মেয়ে শার্লির জীবনে। যে ঝড় আজও বয়ে বেড়াচ্ছি আমরা। আমার স্ত্রী আর আমার একমাত্র মেয়ে শার্লিকে নিয়ে বেশ চলছিল আমাদের সংসার। সকালে আমি অফিসে বেরিয়ে যেতাম আর শার্লি কলেজে যেত। ওর মা সারাদিন বাড়িতে থাকতো, সংসার সামলাতো। এভাবেই চলে যাচ্ছিল সময় আমাদের তিনজনের। একদিন রাতে খাবার টেবিলে খাবার খাচ্ছিলাম আমরা। খেতে খেতে লক্ষ্য করলাম শার্লিকে। ওকে একটু অন্যমনস্ক লাগছিল তখন। বারবার কাকে যেন দেখছিল। বলা ভালো, কাউকে দেখার চেষ্টা করছিল। বসার ঘরের এক কোণে কার দিকে যেন এক ঠাঁয়ে চেয়েছিল। ভাতের থালা পড়ে আছে যেমনকার তেমন, শুধু আঙুল দিয়ে নাড়াচাড়া করছিল। ওর মা ওকে মাছ দেওয়ার জন্য বলল, কিন্তু ও কোনো সাড়া করলো না। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম ব্যাপারটা, কিন্তু তখন আর না বলে থাকতে পারলাম না। ওর গায়ে একটা ঝটকা দিয়ে বললাম, কী রে, সেই থেকে মা ডেকে যাচ্ছে, কিছু বলছিস না যে? হুম। মুখ থেকে শুধু এই শব্দটুকুই বেরোলো ওর। আমি আবার জিজ্ঞেস করলাম, কী হয়েছে রে তোর? সেই থেকে দেখছি তুই ভাতের থালা নিয়ে বসে আছিস, খাচ্ছিস না কেন? না, কিছু না। কথাটা বলেই দেখলাম ও কোনো দিকে না তাকিয়ে মাছ দিয়ে ভাত খেতে শুরু করলো। ওর চোখে মুখে একটা ভয়ের রেখা দেখতে পেলাম, তবে সেটা কিসের বুঝতে পারলাম না। ও বরাবরই শান্ত প্রকৃতির মেয়ে, কিন্তু সেদিন ওকে একটু বেশি শান্ত লাগলো আমার। তারপর আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আমাদের দুটো শোয়ার ঘর ছিল। একটা ঘরে আমি আর শার্লির মা থাকতাম, আর একটা ঘরে শার্লি একা থাকতো। রাত তখন বোধ করি 12টা কি 12:30 হবে, ঠিক জানি না, ঘড়ি দেখিনি। চারিদিকের পরিবেশ একদম নিস্তব্ধ। আমার বাথরুম পেয়েছিল বলে কাঁচা ঘুমটা ভেঙে গিয়েছিল। উঠে ঘরের লাগোয়া বাথরুমে যাচ্ছিলাম, সে সময় চোখ পড়ল শার্লির ঘরের দিকে। দেখলাম ওর ঘরে আলো জ্বলছে। ভাবলাম, কী ব্যাপার, এত রাতে ওর ঘরে আলো জ্বলছে কেন? কারণ আমি জানি ও বেশিক্ষণ রাত জেগে থাকতে পারে না। বিছানায় শুয়ে কয়েক মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ে। আর এখন কোনো পরীক্ষা নেই যে রাত জেগে পড়বে। এমনিতেও খুব একটা পড়াশোনা করে না, আর রাতে মোবাইল ঘাঁটার অভ্যাসও নেই। যদিও করে, বা তাতে আলো জ্বালার কী কারণ? এই মধ্যরাতে আলো জ্বেলে কী করছে? দরজা ভেতর থেকে ভেজানো ছিল বলে বাইরে থেকে কিছুই বুঝতে পারলাম না। এমনিতে আমার চোখটা বেশ ঢুলে আসছিল আর বারে বারে হাই উঠছিল কাঁচা ঘুম ভাঙার কারণে। তাই আগে আর না ভেবে তাড়াতাড়ি বাথরুম থেকে ঘুরে এসে ঘুমিয়ে পড়লাম। আমাদের ঘুম ভাঙলো একটা চিৎকারে। চিৎকারটা আসছে পাশের ঘর থেকে। আমি আর শার্লির মা তড়ি ঘড়ি করে ছুটে গেলাম পাশের ঘরে। দরজা খুলে দেখলাম শার্লি বিছানায় নেই, ঘরের একটা কোণে গুটিসুটি মেরে বসে রয়েছে। আমরা বেশ অবাক হলাম। ওকে বেশ অস্বাভাবিক লাগছিল তখন, যেন মনে হচ্ছে কিছু একটা ভয়ানক জিনিস দেখে ও ভয় পেয়েছে। ও শ্বাস প্রশ্বাসের বেগ বেড়ে গিয়েছিল, টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছিল। এতটা ভয় পেয়েছে যে ওর পুরো কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ওর মা ওকে বুকে জড়িয়ে ধরলো। কি হয়েছে জিজ্ঞেস করতে হাত দিয়ে বিছানা দেখালো, তারপর ঢোক গিলে বলল, ওখানে নাকি ও এসেছিল। কে এসেছিল জিজ্ঞেস করতে ও কিছু বলল না। আমরা দুজনে ওকে ভালো করে বোঝালাম যে ওখানে কেউ নেই, সমস্ত কিছুই ওর মনের ভুল। ভাবলাম হয়তো কোনো দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছে, তারপর একলা ঘরে থাকে। ওকে সান্ত্বনা দেওয়ার পরেও দেখলাম ওর মন থেকে ভয়টা দূর হলো না। বারবার ওই খাটটার দিকে তাকাচ্ছে ভীতু চোখে। ভয় কাটছে না দেখে ওর মাকে বললাম ওর সাথে ওর ঘরে শুতে, নাহলে একলা থাকলে আরও ভয় পাবে মেয়েটা। ওর মা ওকে নিয়ে বিছানায় শুয়ে পড়তেই আমি ঘরের আলো অফ করে পাশের ঘরে এসে শুয়ে পড়লাম। দুবার কাঁচা ঘুম ভেঙে যাওয়াতে ঘুম আসতে একটু বেশি দেরি হলো, তাই জন্য সকালে অনেক বেলা করে উঠলাম। সকালে ওর মায়ের কাছে জানতে পারলাম সারা রাত শার্লি নাকি দু চোখের পাতা এক করেনি। একটা আতঙ্কে ছিল। বললাম, খুব খারাপ হয়তো স্বপ্ন দেখেছে, সেই জন্য তার রেশ এখনও রয়ে গেছে ওর মনে, ও ঠিক হয়ে যাবে। আমি সকালে খাবার খেয়ে প্রতিদিনের মতো অফিসে চলে গেলাম। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে ওর মায়ের কাছে শুনলাম শার্লি আজ কলেজে যায়নি, সারাদিন নিজের ঘরে দরজা বন্ধ করেছিল। খাওয়ার সময় যা একটু দরজা খুলেছিল, তবে খাবার দিতে গিয়ে ওর মা বাইরে থেকে শুনেছিল যে শার্লি যেন কার সাথে কথা বলছে, কিন্তু ভেতরে তখন কাউকে দেখতে পায়নি ও। সেই যে শুরু হলো, আর থামলো না।
প্রায় প্রতিদিনই শুনতাম ও কামাই করে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতো। ওর মা একদিন বউকে ঝুঁকে ওকে কলেজে পাঠালো। সেখানে গিয়েও নাকি চুপচাপ বসে থাকতো, কারোর সাথে কথা বলতো না, এক দৃষ্টে কলেজের জানালায় চেয়ে থাকতো। কলেজের পিরিয়ড চলাকালীনও অন্যমনস্ক হয়ে থাকতো, একদম পড়াশোনা করতো না। স্যাররা প্রশ্ন জিজ্ঞেস করলে কিছু বলতে পারতো না। এই কারণে কলেজ থেকে অভিযোগ আসতো আমাদের কাছে। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছিল ও। ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, নিজের যত্ন নিত না, রাতে ঠিকমতো ঘুমাতো না, সারাক্ষণ ময়লা জামাকাপড় পরে নিজের ঘরে বন্দির মতো পড়ে থাকতো। ওকে কতবার জিজ্ঞেস করেছি, কি হয়েছে তোর, তুই কেন এমন করছিস? ও কিছুই শুনতো না। আমি আর ওর মা কত বারণ করেছি, বকেছি ওকে যে এইভাবে থাকিস না, তোর কোথায় সমস্যা হচ্ছে বল আমাদেরও। কিন্তু ও সেই কিচ্ছু জানাবে না বলে জেদ করে বসে থাকতো, মুখে রাটা কাটতো না। বহুদিন অযত্নের ফলে শরীরটা ধীরে ধীরে কেমন যেন ভেঙে যেতে লাগলো। একদম রোগা টিংটিঙে চেহারায় পরিণত হলো ও। আমি আর ওর মা ওর চিন্তায় চিন্তায় প্রায় মানসিক রোগ বাঁধিয়ে ফেললাম। কত ডাক্তার বৈদ্যি দেখালাম, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হলো না। যেমনকার তেমনই রইল, কোনো বদলও আসলো না ওর মধ্যে। একদিন ওর মা বলে বসলো যে বাড়িতে তান্ত্রিক ডাকবে, ওর উপর নাকি কোনো অপদেবতা ভর করেছে। আমি নিষেধ করলাম, বললাম ওসবের কোনো প্রয়োজন নেই, কারণ সারা জীবন নাস্তিক মানুষ ছিলাম আমি। ভূত তো দূর, ভগবান যে আছে সেটা কখনো মানতাম না। এসব কুসংস্কার, বিজ্ঞানের যুগে আজকাল কেউ এসব বিশ্বাস করে নাকি? তাই বাধা দিলাম, কিন্তু ওর মা আমার একটা কথাও শুনল না। জোর করেই বাড়িতে একজন ভালো তান্ত্রিক ডেকে পাঠালো। ওনার বিশ্বাস যে এতদিন ওষুধপত্রে কোনো কাজ হয়নি, যে কালে নিশ্চয়ই ওকে ভূতে পেয়েছে। পরের দিন সকালে তান্ত্রিক কালীপ্রসাদ আমাদের বাড়িতে এলেন। তার বেশভূষা ছিল কালো রঙের আলখাল্লা পোশাক গায়ে, মাথায় জড়ানো একটা কালো কাপড় তার লম্বা ছড়ানো ছেটানো চুলগুলোকে অর্ধেক ঢেকে রেখেছে। গলায় একটা রুদ্রাক্ষের মালা, হাতে সাপের মতো আঁকাবাঁকা কিসের যেন একটা লাঠি, ঠিক বুঝতে পারলাম না। কপালে দেখলাম লাল রঙের একটা তিলক। এইসব কাজে উনি নাকি খুব পটু, শালীর মা বলল আমাকে। আমি ও কথায় খুব একটা কান দিলাম না, শুধু দেখার অপেক্ষায় থাকলাম এই তান্ত্রিক কি করে। প্রথমে আমাদের ঘরের এদিক ওদিক তাকিয়ে পুরো ঘরটা প্রদক্ষিণ করে নিলেন একবার তান্ত্রিক কালীপ্রসাদ। তারপর কিছুক্ষণ পায়চারি করে মন দিয়ে কিছু দেখার চেষ্টা করলেন। আমি আর শালীর মা ঘরের এক কোণে দাঁড়িয়ে দেখছিলাম সবটা। মুখ দেখে বুঝলাম উনি অসফল হলেন। এরপর আমাদের দিকে এগিয়ে এসে বললেন, না, এ ঘরে অশরীরী কোনো আভাস পেলাম না, চলুন পাশের ঘরে যাওয়া যাক। আমরা তিনজনে শালীর ঘরে ঢুকলাম। ঘরে ঢুকেই উনি বলে উঠলেন, আছে, সে আছে, আমি বললাম, কে আছে? অতৃপ্ত আত্মা। এই ঘরেই সে আত্মা বসবাস করছে। এ কি তোমার মেয়ে? হ্যাঁ বাবা। এ বাড়িতে একটা বড় যজ্ঞ করতে হবে। আরে দূর, ওসব কিচ্ছু না, এটা শুধুই একটা দুর্ঘটনা। কিন্তু ও আমার কোনো কথা বুঝতে চাইল না, কেঁদে কেঁদে শুধু বলল, এ নিশ্চয়ই ওই ভূতের কাজ, ওই মেরেছে তান্ত্রিক বাবাকে। বলে সিংহাসনের দিকে চেয়ে একবার প্রণাম করলো ও। আমি আর কিছু বললাম না, বেচারি মেয়ের জন্য কষ্ট পাচ্ছে। পরের দিন শনিবার ছিল, অফিস থেকে দুপুরের দিকে বাড়ি ফিরেছিলাম। এসে হাত মুখ ধুয়ে দুপুরে খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়েছি। ঠিক সেই সময় শালীর ঘর থেকে জিনিসপত্র ফেলার দুমদাম আওয়াজ। আমরা গিয়ে দরজা খুলে শার্লিকে রক্তাক্ত অবস্থায় আবিষ্কার করলাম। দেখলাম ওর সারা গায়ে নখের বড় বড় আঁচড়, সেখান থেকে রক্ত ঝরে পড়ছে। ঘরের আশপাশ নজর দিতে গিয়ে দেখি পুরো ঘরে বইপত্র সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানাটাও ঘেঁটে রয়েছে, চাদর বালিশ সব এদিক ওদিকে পড়ে আছে। ওর মা ঝরঝর করে কেঁদে ফেলল মেয়ের অবস্থা দেখে। বুঝলাম মেয়ে ধীরে ধীরে একজন মানসিক রোগীতে পরিণত হচ্ছে।
এইভাবে ওকে ঘরে রাখলে যে কোনো দিন ও নিজেরই কোনো ক্ষতি করে দিতে পারে। আজ হয়তো নিজের নখ দিয়ে শরীরে রক্তের দাগ পড়েছে, কাল হয়তো এর থেকেও বেশি কিছু করতে পারে। যদি মারাত্মক কিছু করে বসে, ওফ, না, আমি আর রিস্ক নিতে চাইলাম না। ওর মাকে বললাম ওকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেব, অন্তত ওখানে ওই ধরনের কাজ থেকে বিরত থাকবে। ভাবনাটা মাথায় আসতেই ভীষণ কষ্ট হচ্ছিল আমার, কান্না পাচ্ছিল, কিন্তু মেয়ের কথা ভেবে এই কঠিন কাজটা আমাকে করতেই হবে। ওর মা কেঁদে কেটে একাকার। কি করে বোঝাই যে বাড়িতে থাকলে ও আরও খারাপ থাকবে, ওখানে থাকলে ওর দেখাশোনার লোক থাকবে, ওর মানসিক চিকিৎসা হবে। সব ঠিকঠাকই ছিল। আমরা প্রায় প্রস্তুতি নিয়েছিলাম যে শার্লিকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেব। এই ব্যাপারে আমরা কিছু জানাইনি শার্লিকে তখনও পর্যন্ত। এরই মধ্যে হঠাৎ শার্লির মাসি আমাদের বাড়িতে এসে হাজির হলেন। উনি একজন স্কুল শিক্ষিকা, আমার থেকে বয়সে বড়। শার্লির মায়ের কাছ থেকে শার্লির মানসিক অবস্থার কথা শুনলেন তিনি। উনিই আমাকে পরামর্শ দিলেন যে সবার আগে শার্লিকে একজন সাইকোলজিস্টে দেখানো প্রয়োজন। তাই সোজা চলে এলাম তোর কাছে। বুঝলাম। সব শুনে যা মনে হলো, শার্লি গভীর মানসিক সমস্যায় ভুগছে। তবে ওর মুখ থেকে এর মূল কারণটা না জানলে এর চিকিৎসা করা সম্ভব নয়। মানে আমাকে জানতে হবে এর উৎস কোথা থেকে, সেখানেই আসল রহস্য। তাহলে ওকে কাল সকালে নিয়ে আসি তোর চেম্বারে? না, কাল সকালে হবে না। আসলে কদিন একটু ছুটি নিয়ে পরিবার সহ বেড়াতে গিয়েছিলাম মানালি, তাই কালই জয়েন করব আবার। অলরেডি অনেক পেশেন্টের বাড়ির লোক আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছে, সেই জন্য সকালে হবে না। তুই বরং শার্লিকে নিয়ে বিকেলের দিকে আসিস। 3টে কি 3:30-র মধ্যে এলেই হবে। ওই সময় আসবো বলে ঘর থেকে বিদায় নিল সুশান্ত।